মাত্র ৮ জন বিডিআর সদস্যের কাছে শোচনীয় পরাজয় বরণ করতে হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে। কিন্তু তাদের এই বীরত্বের পরও তৎকালীন বিডিআর মহাপরিচালককে তার পদ থেকে সরিয়ে দেন শেখ হাসিনা। বাংলাদেশ ভারত সীমান্ত লাগোয়া বড়াইবাড়ি গ্রামটিতে কি হয়েছিল ২০০১ সালের ১৮ এপ্রিল? যুদ্ধ বড়াইবাড়িতে হলেও ঘটনা শুরু সিলেটের পাদুয়া থেকে। তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান বিবিসিতে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশ সীমান্তের ভেতরে দীর্ঘদিন একটি অস্থায়ী ক্যাম্প করে রেখেছিল বিএসএফ। তবে এ নিয়ে দুদেশের সীমান্ত বাহিনীর মধ্যে কোনো উত্তেজনা ছিল না। ২০০১ সালে বিএসএফ পাশের আরেকটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশ সীমান্তের উপর দিয়ে। এমন অবস্থায় বিডিআরও একই জায়গায় একটি অপারেশনাল ক্যাম্প স্থাপন করে। বিডিআর সড়ক নির্মাণ নিয়ে আপত্তি জানালেও বিএসএফ তাতে কর্ণপাত করেনি। উল্টো বিডিআরের অপারেশনাল ক্যাম্পে ৬ রাউন্ড গুলি করে। জবাবে বিএসএফের ক্যাম্পটি চারদিক থেকে ঘিরে ফেলে বিডিআর এবং ৭০ জন বিএসএফ সদস্য নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে ভারতে ফিরে যায়। প্রতিবেদনে আরও উঠে আসে যে লজ্জাজনক এই হারের প্রতিশোধ নিতে পরিকল্পনা শুরু করে বিএসএফ এবং কুড়িগ্রামের বড়াইবাড়ির বিডিআর ক্যাম্প দখলে নেওয়ার প্রস্তুতি নেয়। ২০০১ সালের ১৮ এপ্রিল ভোররাতে স্থানীয় কিছু কৃষক তাদের জমিতে সেচ দিচ্ছিলেন। তারা দেখেন ভারী অস্ত্রশস্ত্র নিয়ে বাংলাদেশ সীমান্তের ভেতরে ঢুকে পড়েছে কয়েকশো বিএসএফ সেনা। তাদের মধ্যে একজন হিন্দি ভাষায় কৃষকদেরকে জিজ্ঞাসা করেন বিডিআর ক্যাম্পের অবস্থান কোথায়। কৃষকদের একজন সাইফুল ইসলাম বুদ্ধি করে বিএসএফকে ভুল ঠিকানা দেয় এবং বিএসএফ সেদিকেই রওনা দেয়। সাইফুল ইসলাম বলেন, বিএসএফকে ভুল ঠিকানায় পাঠিয়ে তিনি ছুটে আসেন বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে। সে সময় ক্যাম্পে ছিলেন মাত্র ৮ জন বিডিআর সদস্য। বিডিআর সদস্যরা এই খবর পাওয়ার পর গ্রামবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং ক্যাম্প ফাঁকা রেখে নিজেরা গ্রামের বিভিন্ন স্থানে লুকিয়ে পজিশন নেন। কৃষক সাইফুল ইসলাম নিজেও আনসারের প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন। তিনিও অস্ত্র হাতে নেন বিডিআর সদস্যদের সাথে। এরপর অপেক্ষা। স্থানীয় বেশ কিছু বাসিন্দা বিবিসিতে দেয়া সাক্ষাৎকারে বলেন, বিএসএফ এর সদস্যরা ভুল ঠিকানা থেকে গ্রামের দিকে ফিরে আসেন এবং বিডিআর এর ক্যাম্পটি খুঁজে পান। সাথে সাথে তারা ক্যাম্প লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুটতে থাকে। কিছুক্ষণ গুলি ছোড়ার পর তারা ভাবে হয়তো বিডিআর সদস্যরা ক্যাম্প ফাঁকা রেখে পালিয়ে গেছে। এমন সময় বিএসএফ সদস্যদের মাঝে রেখে চারদিক থেকে গুলি করা শুরু করে ৮ জন বিডিআর সদস্য। বিএসএফ মনে করে তাদের হয়তো চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। তারা দিকবিদিক শূন্য হয়ে এলোপাথাড়ি গুলি করতে থাকে এবং পিছিয়ে যায়। ১৮ এপ্রিল দুপুর পর্যন্ত চলতে থাকে গোলাগুলি। দুপুরে কিছুটা বিরতি দিয়ে সন্ধ্যা থেকে আবারও চলতে থাকে গুলি। সদর দপ্তরে খবর পৌঁছালে ময়মনসিংহ ও জামালপুর থেকে বিডিআর সদস্যরা বড়াইবাড়িতে এসে পৌঁছায়। ১৮ এপ্রিল সারাদিন সারা রাত এবং ১৯ এপ্রিল সারাদিন গোলাগুলি চলে। এক পর্যায়ে পালিয়ে যায় বিএসএফ সদস্যরা এবং বাংলাদেশ সীমান্তের ভেতরে ধান খেতে ১৬ জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায়। স্থানীয়রা বলেন, বিএসএফ এর অন্তত ১৭০ জন সদস্য নিহত হয়। বাকিদের দেহ তারা ভারতে নিয়ে যেতে পারলেও ফেলে যায় ১৬টি দেহ। কিন্তু প্রকৃত হতাহতের আনুষ্ঠানিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কিছুদিন পর পতাকা বৈঠক করে সেই মৃতদেহগুলো ফেরত দিতে চাইলেও সেগুলো নিতে অস্বীকৃতি জানায় বিএসএফ। ২০০১ সালের ৭ই মে ইন্ডিয়া টুডেতে প্রকাশিত এক সংবাদে এই ঘটনায় তীব্র ক্ষোভ জানায় ভারত। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে আশ্বাস দেন যে এই ঘটনার তদন্ত করা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলেও জানান। শুধু তাই না, বিবিসির প্রতিবেদনে একটি ষড়যন্ত্র তত্ত্বের কথাও উঠে আসে। ভারত বাংলাদেশ সম্পর্ক নষ্ট করতে এবং শেখ হাসিনা সরকারকে বিপদে ফেলতে এমন ঘটনা ঘটানো হয়েছে। আর তাই তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমানকে বিডিআর থেকে সেনাবাহিনীতে বদলি করা হয় এবং পরবর্তীতে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ২০১২ সালে বিবিসিতে দেয়া এক সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেন, তার বিরুদ্ধে আনা এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। পেছনের কারণ যাই হোক, ২০০১ সালের ১৮ এপ্রিল ৮ জন বিডিআর সদস্য এবং গ্রামের কিছু লোকের বিচক্ষণতায় ভারতের সাথে হওয়া একমাত্র যুদ্ধে জয়লাভ করে বাংলাদেশ। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান বলেন, সীমান্ত রক্ষার দায়িত্বে ছিলেন তিনি। আপোষহীনভাবে তিনি তার দায়িত্ব পালন করেন আর দেশের স্বার্থ এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেন।